এখন যে কাজ করছেন, আপনি ইলেকশন করবেন আমরা জানি, ক্যাম্পেইনও করছেন, কেমন যাচ্ছে আসলে? আমার প্রধান কাজ হচ্ছে দুনিয়াকে বলা যে আমাদের সাথে কী করা হয়েছিল। এই কাজের অংশ হিসেবে আমি সংস্কৃতি মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, তারা একটি ডকুমেন্টারির উদ্যোগ নিয়েছেন। আমি শুধু বলতে চাই যে কাজ করতে শুনতে যত সিম্পল, কাজটা তত সিম্পল নয়। এই ডকুমেন্টারি করতে যে একদিন আমাকে এবং সুমন ভাইয়ের পরিবারের সাথে একসঙ্গে শুটিং ছিল। জিনিসটি পরিবার একসঙ্গে মিলবো, কথা বলবো, খুব সহজ একটা বিষয় হওয়ার কথা ছিল। কিন্তু আমি দেখলাম যখন আমি সুমন ভাইয়ের মেয়েদের দিকে তাকালাম, আমি না মেয়েদের চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনে পড়ে যাচ্ছিল যে কিছুদিন পূর্বেই সুমন ভাইয়ের মেয়েরা আর আমার মেয়েরা একসঙ্গে আমাদের ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো। আল্লাহর অপর কারণে আমি আমার মেয়ের কাছে ফেরত আসছি, সুমন ভাইতে ফেরত আসেনি। সুমন ভাইয়ের মায়ের চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। কিছুদিন পূর্বে আমার মা, সুমন ভাইয়ের মা একসঙ্গে রাস্তায় ছিল ছেলের সন্ধানের জন্য। সুমন ভাইয়ের ওয়াইফের দিকে আমি তাকাতে পারছিলাম না। আমাকে যখন গুম করা হয় আমার বয়স ছিল 32 বছর, আমার স্ত্রীর বয়স ছিল 27 বছর। সুমন ভাইয়ের ওয়াইফের দিকে তাকালে আমার মনে পড়ে যায় যে 27 বছর বয়সী আমার ওয়াইফ 8টি বছরই অনিশ্চয়তা নিয়ে ঘুরে বেরিয়েছে যে সে নিজেকে কী পরিচয় দেবে। সে কি বিবাহিত না বিধবা? জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদে পদে মনে পড়ে যায় যে কি স্ট্রাগল, কি যুদ্ধের মধ্যে আমাদের পরিবার, গুম পরিবারের প্রতিটি সদস্য গিয়েছে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে আমি সব ছেড়ে ছুড়ে দিই, আল্লাহ আমাকে আমার পরিবারের কাছে ফেরত নিয়ে আসছেন, আমি পরিবারের সাথে কাটাবো, আমি ঝামেলার মধ্যে যাব না, কারো কিছু দরকার নেই, আমি পরিবার নিয়ে দেশে বেড়ে চলে যাই। কিন্তু যখন একটি মানুষের যায়, একটা গুমের শিকার একটি ভাইয়ের এক মেয়ে আমার কাছে এসে বলছে, চাচু আপনাকে যখন দেখেছি বের হয়েছেন, আমার আবার আশা ফেরত আসছে, আমার বাবাও ফেরত আসবে। 1 বছর হয়ে গেল, আমার বাবা এখনো ফেরত আসেনি। যখন ওই মেয়ের চোখের কান্নাটা দেখি না, তখন সিদ্ধান্ত নিই যে না, যত বিপদ আসুক, যত হুমকি আসুক, আমাকে কথা বলতে হবে। আমি তাদের কথা বলতে হবে যাদের কথা বলার কেউ নাই। আমরা সৌভাগ্যবান, আপনারা দয়া করে ডেকেছেন, আমাদের কথা বলছে। নিশ্চয়ই নিশ্চয়ই শত শত পরিবার যাদের এখনো পরিবারের কোনো খোঁজ পায়নি, তাদের কথা বলার জায়গা নেই। তুলে আপা, আমি সৌভাগ্যবান যে আমাদের মাথার উপর ছাদ আছে। অসংখ্য পরিবার আছে যাদের মাসিক খরচটা টানতে পারছে না। অসংখ্য গুমের শিকার যারা বের হয়ে এসছেন, ছাত্র অবস্থাদের গুম করা হয়েছিল, এখন তারা পড়াশোনা শেষ করতে পারে নাই, তাদের কোনো ডিগ্রি নাই, কোনো ভালো চাকরি হচ্ছে না। অনেকে চেষ্টা করছে, একটু চেষ্টা করি ব্যবসা করে দেখি, তাদের সাথে একজন ব্যবসা করতে ভয় পায় যখন জানতে পারে তার গুমের ভিকটিম। অনেক গুমের ভিকটিম পরিবার তথ্য গোপন করে বাসা ভাড়া নিতে হয়, কারণ যখন জানে যে তারা তাদের গুমের ভিকটিম, তাদেরকে লোকজন বাসা ভাড়া দিতে চায় না। কি অসম্ভব অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে পরিবারগুলো পার করছে। এগুলো কথা বলার কেউ নাই, এগুলো নিয়ে কথা বলতে হবে আমাকে। সুতরাং আমার জন্য প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত একটি যুদ্ধ। আমি একসঙ্গে আমার নিজের দিকে তাকালে আমার মনে হয় সব ছেড়ে দেশে বেড়ে চলে যায়। এদিকে তাকালে মনে করি যে সৃষ্টিকর্তা আমাকে জীবিত বের করে এসছেন, আমার দায়িত্ব এই নিয়ে কথা বলার। আমি এখন সবার আগে যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে জনসচেতনতা সৃষ্টি করা। মানুষের কাছে এটা একটি ঘটনা নয়, একটি নিউজ নয়, এটি কিছু মানুষের জীবন, শত শত ভেঙে যাওয়ার স্বপ্ন, হাজারো পরিবারের নিঃস্ব হয়ে যাওয়া। আমাদের এই কথা বলতে হবে। যেমন কৃতজ্ঞতা জানাই মায়ের ডাক নামক সংগঠন, তুলি আপার মা যেটা প্রতিষ্ঠা করেছেন। যখন ফ্যাসিজম ছিল, প্রত্যেকটি গুম পরিবার তাকিয়ে থাকতো যে কবে আবার মায়ের ডাক একসঙ্গে একটা কিছু করবে, অন্তত সেখানে যেটা কথা বলতে পারবে। সেটা যে কত বড় একটা শক্তির জায়গা ছিল মায়ের ডাক নামের সংগঠন। এবং এখন যখন আবার আমরা ফিরে এসেছি, তখন সার্ভাইভার দিন আরেকটি সংগঠন আছে ইউএর নামে, যারা সার্ভাইভ করছে তাদের সংগঠন। এগুলো হচ্ছে আমাদের শক্তির জায়গা। আমরা সবাই একসাথে কাজ করেছি, কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই কাজ শুধু এই বিচারের মাধ্যমে শেষ নয়, আমাদেরকে ততদিন বলে যেতে হবে যতদিন পর্যন্ত আমাদের জীবন আছে, আমাদের কথা বলার শক্তি আছে। কারণ আমরা যদি কথা বলে শেষ করে দিই, মানুষের দৃষ্টিপথ স্মরণ থেকে হয়তো এই জিনিসটি মুছে যাবে। আর যেই মুহূর্তে মানুষের স্মরণ থেকে মুছে যাবে, তখন আবার সম্ভাবনা তৈরি হবে এই জিনিসগুলো আবার হওয়ার। মানবাধিকার জেনেভা থেকে একটি টিম এসেছিল যারা গুম বিষয়ক বিশেষজ্ঞ। মায়ের ডাকের উদ্যোগে আমাদের ভিক্টিমদের সাথে একটি বৈঠক হয়েছিল। সেখানে তারা খুব সুনির্দিষ্ট একটি কর্মপন্থা আমাদের দিয়েছেন, যেটা আমি আমার জীবনের ব্রতভাবে গ্রহণ করেছি, যেটা আমাকে করতে হবে। উনি বলেছেন যে এইসব বিষয়ে 3টি কাজ করণীয়। প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, যারা এর সাথে জড়িত ছিল।
যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব কাজকে বৈধতা দিয়েছে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এইসব কাজকে জনসম্মুখে ছোট করে দেখিয়েছে, তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি রিপারেশন বা পুনর্বাসন। যাদের এখনো পরিবার ফেরত আসেনি এবং যারা ফিরে আসছে কিন্তু তারা কোনো মতেই নিজের পায়ে দাঁড়াতে পারছে না, তাদের পুনর্বাসন করতে হবে সরকারকে। 20 কোটি মানুষের দেশের রাষ্ট্র কয়েকটা মাত্র হাতে গোনা পরিবারের দায়িত্ব নিতে পারবেন, এটা হয় না। যাদের এখনো পরিবারের সদস্য ফিরে আসেনি তাদের কোনোদিন কেউ তাদের পরিবারের সদস্যকে ফেরত দিতে পারবে না, কিন্তু অন্তত তাদের জন্য অর্থনৈতিকভাবে চিন্তাটা করতে না হয়। এই দায়িত্বটা কি সরকার নিতে পারে না? আমি তো বিশ্বাস করি যে সরকার যদি উদ্যোগ নেয় তাহলে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 পয়সা খরচ করতে হবে না। সারা বিশ্বের দেশ এবং অসংখ্য মানবাধিকার সংগঠন এগিয়ে আসবে তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমার একটি ছোট প্রশ্ন আছে এখানে, যে এই সরকার যদি না পারে তাহলে কোন সরকার পারবে? কারণ এই সরকারকে তো সবগুলো দল, গণঅভ্যুত্থানের পক্ষে সবগুলো দল সহযোগিতা করছে। সেক্ষেত্রে এটা কি মনে হয় যে কেন আসলে ব্যর্থ হচ্ছে সরকার? আমি মনে করি সেই ঘুরে ফিরে একই জিনিস। যাদেরকে ফ্যাসিজম বাছাই করে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন তারা এখনো পদে বহান। অনেক তাহলে রাজনৈতিক দলগুলো তাহলে এটা নিয়ে কেন ভোকাল হচ্ছে না? কেন শুধু আপনাদেরকে এই কষ্টটা বয়ে বেড়াতে হচ্ছে এবং বলতে হচ্ছে? দুঃখজনক। আমি মনে করি যে একটি ব্যাপক সংশোধনী বা ইংলিশে হচ্ছে পার্জ হওয়া দরকার ছিল, একটি ক্লিনজিং অপারেশন হওয়া দরকার ছিল। কারণ ফ্যাসিজমের সময় কোনো গুরুত্বপূর্ণ পদে বসেন নাকি তাদেরকে কয়েক ধাপে বাছাই করা হতো যে কে কতখানি ফ্যাসিজমের প্রতি লয়াল, কে কত ফ্যাসিজমের প্রতি অনুগত, এবং একদম চূড়ান্তভাবে অনুগত ছাড়া কেউ কোনো গুরুত্ব পদে দূরে থাক, ঢাকাও পোস্টিং পেত না। সেই জায়গায় গুরুত্বপূর্ণ পদে, আমরা শুধু এখন সামরিক বাহিনীর কথা বলছি, প্রশাসনে যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, সচিবালয় যারা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, কূটনীতিক পাড়ায় দেশে বিদেশে গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছেন, তাদের কথা কেন কেউ বলছে না? এদেরকে বহু ধাপের যাচাই করে পরীক্ষা করে তাদেরকে এই পদে বসানো হয়েছে। আমি দুঃখ লাগে, প্রফেসর ইউনূস সাহেবকে মন থেকে শ্রদ্ধা করি, কিন্তু যখন দুঃখ লাগে বলতে যে কেন এদের ব্যাপারে এখনো কোনো ব্যবস্থা দিলেন না? সামনে ইলেকশন আসছে, যাদের কারণে এই ধরনের কাজ প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন বড় মানের মানুষের সর্বাত্মক প্রচেষ্টা সহ কাজ এগোচ্ছে না। কেন এগোচ্ছে না? এসব লোকের অসহযোগিতার জন্য এগোচ্ছে না। তাহলে কেমন করে একটি ভালো, আমি আপনাদের দুজনের কাছে, ব্যারিস্টার আরমান এবং হুম্মাম কাদের চৌধুরী, দুজনের কাছে আমি জানতে চাইবো যে আপনারা কি আপনাদের নিজেদের দলের প্রধানদের কাছে এই বিষয়টা কখনো তুলে ধরেছেন যেটা হওয়া উচিত এবং কেন হচ্ছে না, এবং কি ধরনের ইনিশিয়েটিভস আসলে নেওয়া উচিত? আমি একটু সংক্ষেপে আরমানের কাছ থেকে শুনে নিতে চাই। যে আমি আমার সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সবার সাথে কথা বলেছি, সবাই একমত, কিন্তু যিনি সরকার প্রধান, যারা সরকারের পদে আসেন, তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। প্রফেসর ইউনূস সাহেব কিন্তু খুব ভালো একটা মানুষ, মাঝে মাঝে দেশের স্বার্থে একটু কঠোর হতে হয়। যেমন ডাক্তারের কাজ সুস্থ করে তোলা, কিন্তু মাঝে মাঝে তাকে অপারেশন করতে হয়, মাঝে মাঝে ক্যান্সার এখন তো অঙ্গকে ছেদ করতে হয়। প্রফেসর ইউনূসকে আরেকটু দৃঢ় হতে হবে, আরেকটু শক্ত হতে হবে, না হলে আমাদের এই ক্যান্সার থেকে আমাদের রাষ্ট্র মুক্ত হবে না। আমি আহ্বান করব প্রফেসর ইউনূস, তার আস্থাভাজন যাদেরকে আমি জানি যে তারা শতভাগ নিষ্ঠাবান একজন মানুষ, কিন্তু কেন তারা নিষ্ঠাবান হওয়ার পরও তারা সর্বোচ্চ চেষ্টা করার পরও কোনো আমরা রেজাল্ট দেখছি না? উত্তর হচ্ছে এই যে ডিপ স্টেট এখানে কাজ করছে। এমন কিছু লোক আছে যারা নীতি সিদ্ধান্তের পরও সেই নীতি বাস্তবায়ন হয় সরাসরি বাধাগ্রস্ত করছে অথবা বিলম্বিত করছে, যার কারণে কোনো কাজ এগোচ্ছে। আমি আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে প্রফেসর ইউনূস সাহেব এবং তাদেরকে, সময় অনেক হয়েছে, আর দেরি করবেন না, একটি শুদ্ধি অভিযান পরিচালনা করুন। শুধুমাত্র সশস্ত্র বাহিনী নয়, আইন শৃঙ্খলা বাহিনী নয়, প্রশাসনের রন্ধে রন্ধে ফ্যাসিবাদের সুবিধাভোগী আস্থাভাজন লোকদেরকে বাছাই করে একটি ব্যাপক রদবদল করুন, তা না হলে এই কোনো কাজেই সফল হবে না।